আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব আয়োজিত ফুললি ফান্ডেড গ্রাজুয়েট স্টাডি ওয়েবিনার সেশন দ্বিতীয় পর্বে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান কায়েস, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট 51 ব্যাচ। উচ্চশিক্ষার যাত্রাকে সহজ করতে আমাদের জাহাঙ্গীরনগর হায়ার স্টাডি ক্লাব প্রতি বছরের মতো এবারও 2024 ফল সেশনে যারা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে ফেসবুক এবং মেসেঞ্জার ভিত্তিক মেন্টরিং গ্রুপ চালু করেছে, যেখানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বাইরে পড়তে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে। তার ওই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ধাপ হিসাবে থাকছে মাস্টারিং আইএলস, ইয়োর প্যাথ টু সাকসেস। আমাদের আজকের এই সেশনটিতে মূল্যবান বক্তব্য এবং অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের ক্লাবের প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নাহিয়ান ইমতিয়াজ হাসান ভাই, এমএসসি ইন ডিজিটাল হেলথ, ইউনিভার্সিটি অফ পোস্টডে, জার্মানি। এবং আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ তাকি ইয়াসির ভাই, পোস্ট গ্রাজুয়েট অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশ 45 ব্যাচ জিএউ, currently working as a full-time lecturer at same department and postgraduate cohort of MSc in Educational Assessment, Department of Education, University of Oxford। তারা দুজনেই আইএলস এ অসাধারণ ফলাফল অর্জন করেছেন। তাদের দুজনেরই আইএলস এর ব্যান্ড স্কোর 8/9। চলুন তাহলে তাদের কাছেই শুনে নেওয়া যাক তাদের আইএলস এর অসাধারণ সাফল্যের গল্প, তাদের অভিজ্ঞতা এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন মোহাম্মদ নাহিয়ান ইমতিয়াজ হাসান ভাই, এমএসসি ইন ডিজিটাল হেলথ, ইউনিভার্সিটি অফ পোস্টডে, জার্মানি। ইমতিয়াজ ভাই। হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। আমাদের ব্যাচেলরের পরীক্ষা ফাইনাল, অনার্স ফাইনাল শেষ হয়েছিল আর কি ফেব্রুয়ারিতে 2022 সালে। তো আমি তখন থেকে চিন্তা করতেছিলাম যে আইএলটিএস টা দিব দিব, বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ওয়াজ আমি মানুষকে বলতেছিলাম যে হ্যাঁ আইএলটিএস দিব, বাট ওইভাবে হচ্ছে প্রিপারেশনটা আগাচ্ছিল না আর কি। এভাবে করতে করতে মোটামুটি মে মাস পর্যন্ত গেছে সময়। তারপর আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে নোয়াখালীতে, সে হচ্ছে কানাডার জন্য অ্যাপ্লাই করতেছিল। সে বলতেছে যে তোরা দুইজন রেজিস্ট্রেশন করে ফেল, ওয়ান্স ইউ হ্যাভ স্পেন্ড দ্য মানি তখন হচ্ছে মাথায় আসবে যে আচ্ছা আমি তো টাকাটা খরচ করে ফেলছি, আমার অ্যাকচুয়ালি ভালো মতো প্রিপারেশন নেওয়া উচিত। তো তখনই হচ্ছে আমি আর আমার একটা ফ্রেন্ড নোয়াখালীর, আমরা হচ্ছে একসাথে বসে রেজিস্ট্রেশন করছিলাম। তো আমার এক্সাম ছিল মনে হয় মে-এর 17 তারিখ, আর আমি রেজিস্ট্রেশন করছি হচ্ছে ঈদের একটু আগে। সো আই হ্যাড লাইক 2 উইকস প্রিপারেশন আর কি, সিরিয়াস প্রিপারেশন যেটাকে বলে। সো মাই অ্যাডভাইস উড বি টু আমরা হচ্ছে সবসময় অনেকে ভাবি যে ভালো মতো প্রিপারেশনটা নিয়ে তারপরে পরীক্ষাটা দিব। আই উডেন্ট সে রেকমেন্ড দ্যাট, বলবো যে আগে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। তখন হচ্ছে আপনার নিজের থেকে একটা ইনসেনটিভ চলে আসবে যে আমি হচ্ছে আমার ফ্যামিলির টাকা খরচ করতেছি, বাপ মার টাকা খরচ করতেছি, সো মেবি আই শুড স্টাডি। আর এটা ডিলে করা উচিত না, বিকজ আই সি a lot of people, they are trying to make things perfect, to make their preparation perfect. So that's the first step to register for the exam. চাইলে হচ্ছে আপনি 1-2 মাস পরেও ডেটটা নিতে পারেন, দ্যাটস নো প্রবলেম, বাট গো ফরওয়ার্ড উইথ ইট। ওকে। তারপর এখন হচ্ছে আমি আমার একটা স্লাইড শেয়ার করব। মেনলি হচ্ছে এটা, অনেস্টলি বলতে গেলে এটাই আমার প্রিপারেশন ছিল। ইট ওয়াজন্ট মাচ অফ প্রিপারেশন, বাট হিয়ার ইট গোজ। প্রথমত আমাদের একটা জিনিস হিসাব করতে হবে যে আমি আমার স্কোরটা, টার্গেটটা কত এবং কতটুকু হচ্ছে আমার হাতে আছে। ওকে। তো আমরা যখন হচ্ছে আমরা জানি যে আইএলটিএস হচ্ছে মডিউল 4টা: লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। এখন এর মধ্যে হচ্ছে আপনার হাতে কয়টা আছে? লিসেনিংটা আপনার হাতে আছে এবং রিডিংটা আপনার হাতে আছে, কারণ এখানে অলওয়েজ একটা রাইট অ্যান্সার থাকবে, যেটা মেশিনেই দিয়ে দিবে। ওইটা দেখে হচ্ছে ওরা খাতা কাটবে, ইটস নট সাবজেক্ট টু এনিওয়ানস ওপিনিয়ন। তো আপনার মাথায় রাখতে হবে যে আমি এই 2টা মডিউলে ভালো করতে হবে, কারণ এটা আমার হাতে আছে। স্পিকিং এ সামওয়ান এলস ক্যান জাজ ইউ, এখন আপনাকে অ্যাকসেন্ট নিয়েও নাম্বার কম দিতে পারে, বা ওই দিন এক্সামিনারের মুড খারাপ হইতে পারে, তাই না? হয়, মানে আমরা সেম সেম ডে পরীক্ষা দিয়েও কিন্তু অনেকে বিহেভিয়ারের পার্থক্যটা দেখি। রাইটিং এর ক্ষেত্রেও আই উড সে যে রাইটিং এর প্রবলেমটা হচ্ছে যে ওরা স্কোর একটু কম দেয়। আমি অনেক ভালো ভালো মানুষকেও দেখছি যে মানে দে ট্রাইড দেয়ার বেস্ট এন্ড দে গট লাইক 7.5। সো আমি বলবো যে আপনার হাতে যেটা কন্ট্রোলে থাকবে সেটাতে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন।
So my first advice would be to, try to maximize your score in listening and reading. Okay. এখন লিসেনিং এ ভালো করার জন্য আপনারা অ্যাকচুয়ালি কি করতে পারেন? প্রথমত আমরা সবাই কিন্তু মানে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, সো আই উডেন্ট সে যে সবাই হচ্ছে, আই উডেন্ট অ্যাসিউম যে সবাই টিভি সিরিজ দেখেন বা মুভি দেখেন বা হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও দেখেন। বাট স্টিল আমরা মোটামুটি যারা জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছি, স্পেশালি যারা স্টেম ব্যাকগ্রাউন্ডের, তারা মোটামুটি ইউটিউব থেকে দেখে হচ্ছে পাশ করছি। ওকে, সো সবাই ক্লাস শেষে লেকচার গুলো হচ্ছে টপিক গুলা এক্সামের আগে আমরা ইউটিউবেই দেখতাম। সো লিসেনিং এ আই 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 থিঙ্ক দ্যাট আপনাদের কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আছে। তো এখন ওইটার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। শুধু অডিও তো শুনলে হবে না, আপনার অ্যাকচুয়াল এক্সামটা কেমন সেটা আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে। তো ওইটার জন্য আই থিঙ্ক কেমব্রিজের যে বইগুলো আছে, আই থিঙ্ক দ্যাটস সাফিসিয়েন্ট। কেমব্রিজের হচ্ছে একটু কিছু লিসেনিং সামার আউটডেটেড, বাট আপনি যদি 8 বা 9 থেকে শুরু করেন, আই থিঙ্ক দ্যাটস স্টিল রেলেভেন্ট। এখন 17 পর্যন্ত আসছে। সো ওইটা দিয়ে আপনারা শুরু করেন, দেখেন যে আমার কত হচ্ছে, আমি কত পাচ্ছি। এবং শুধু প্র্যাকটিস করলে হবে না, আপনার এরর গুলা ট্র্যাক করতে হবে যে আমি কোন ক্যাটাগরির কোশ্চেন গুলাতে ভুল করতেছি। ওকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু ট্র্যাক ইউর এরর্স। কারণ হচ্ছে আপনি যখন এরর গুলা ট্র্যাক করবেন, তখন আপনি এটার উপরে রিফ্লেক্ট করতে পারেন, এটা ফিক্স করতে পারবেন। ওকে, যেমন ধরেন আপনি আপনি দেখলেন যে তার এমসিকিউ তে সমস্যা হচ্ছে। ওয়ান থিং টু কিপ ইন মাইন্ড ইজ দ্যাট, আগে হচ্ছে আমরা যখন পরীক্ষা দিতাম, তখন লিসেনিং এর লাস্ট পার্ট যেটা, সেটাতে একটানা 10টা কোশ্চেন থাকতো। এবং এটা এত কমপ্লিকেটেড ছিল না, আপনি মোটামুটি ফোকাস রাখলে ক্যাচ করতে পারতেন অধিকাংশ গুলাই। এখন হচ্ছে পার্ট, লাস্ট যে পার্টটা 30 থেকে 40-এর মধ্যে, ওখানে এখন এমসিকিউ দিছে। সো আই আই মিন দে মেড ইট মোর কমপ্লিকেটেড। সো 17 থেকে যদি আপনারা প্র্যাকটিস করেন কেমব্রিজ আইএলটিএস সিরিজের, আই থিঙ্ক ওটা সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন। এখন আসেন আপনার, লেটস সে যে আপনি প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পরে হচ্ছে আপনি কোশ্চেন টাইপ গুলো সম্পর্কে জানলেন। মেইনলি হয় কি আমাদের, প্রথম যে পার্ট 1 লিসেনিং এ, সেটাতে হচ্ছে আপনার দুইজন মানুষের মধ্যে কনভারসেশন হবে। আপনি একটা ফোন দিলেন, ওটা হোটেলে, লেটস সে যে আপনি ওয়ান্ট টু বুক এ হোটেল। তো হোটেলে আপনি ফোন দিলে সে আপনার কি জিজ্ঞেস করবে? নাম জিজ্ঞেস করবে, আপনার বাসা কোথায়, আপনি কয়দিনের জন্য থাকবেন, হ্যাঁ, রেন্ট পার নাইট হচ্ছে কতটুকু রেন্ট, কবে চেক আউট করবেন, স্টাফ লাইক দ্যাট, সিম্পল ইনফরমেশন। দ্যাটস পার্ট 1। তারপর পার্ট 2 তে হচ্ছে, লেটস সে যে ইউ আর সাপোজ টু, ইউনো লেটস সে দ্যাট আপনি হচ্ছে একটা মিউজিয়ামে গেছেন। তখন হচ্ছে একটা একটা মানুষ, আপনার লেটস সে দ্যাট ইউর ট্যুর গাইড ইজ গোয়িং টু গিভ ইউ ইনস্ট্রাকশনস যে ডানে এটা আছে, বামে এটা আছে, আমরা হচ্ছে এই এই জায়গায় যাব এবং আমাদের ট্যুর এখানে শেষ হবে। দ্যাটস ওয়ান এক্সাম্পল অফ দ্য ম্যাপ। ম্যাপে আমাদের অনেকেরই সমস্যা হয়। সো মাই অ্যাডভাইস উড বি যে আপনারা ম্যাপে হচ্ছে কোনটা নর্থ, কোনটা সাউথ, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ওগুলো আগে দেখে নিবেন। ওইটা যদি নাও থাকে ম্যাপের উপরে, এটা কম্পাসটা যদি দেওয়া না থাকে, আই উড রেকমেন্ড ইউ টু মেমোরাইজ ইট। কারণ ম্যাপে আমাদের অনেকের সমস্যা হয়। দেন এগেন আমি আবার দেখছি যে আমার জিওগ্রাফির যে ফ্রেন্ডরা আছে, ওরা ম্যাপ একদম মুখস্থ রাখতে পারে। সো দ্যাটস ইজি ফর দেম। সো আই গেস ইট ডিপেন্ডস অন ইয়োর ব্যাকগ্রাউন্ড অলসো, আপনার জন্য কোনটা ডিফিকাল্ট। এখন আপনার যদি, here's the thing about tracking your errors is that আপনাকে ওই স্পেসিফিক জিনিসটা প্র্যাকটিস করতে হবে। লেটস সে যে আপনার এমসিকিউ তে সমস্যা হচ্ছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? ইউটিউবে যাবেন, আইএলটিএস লিসেনিং এমসিকিউ প্র্যাকটিস, এভাবে একটা সার্চ দিলে আপনার অডিও চলে আসবে যেখানে শুধুমাত্র এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। অথবা আপনার ম্যাপের সমস্যা হচ্ছে, আপনি আইএলটিএস লিসেনিং ম্যাপস এভাবে দিলে দেখবেন যে একটা ম্যাপ আসবে, শুধুমাত্র ওই ম্যাপ নিয়ে ওরা কথা বলতেছে। সো দ্যাটস হাউ ইউ প্রিপেয়ার স্পেসিফিক। আইএলটিএস এর জন্য যে আপনাকে একদম 6 মাসের প্রিপারেশন নিতে হবে এমন না, বাট ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। ইউ হ্যাভ টু টার্গেট ইউর উইকনেসেস। ওকে, যেমন ধরেন আগে একটা সময় আমরা দেখতাম যে বিরাট কোহলি একটা নির্দিষ্ট ধরনের ডেলিভারিতে আউট হয়ে যেত। হোয়াট ডিড হি ডু? এরপরে হচ্ছে সে গিয়ে এটা প্র্যাকটিস করছে, ওই ডেলিভারি গুলো আরো বেশি করে খেলছে। সো আপনাকে ওইভাবে প্র্যাকটিস করতে হবে।
and that's how I think you can overcome your weaknesses. তো ফার্স্ট পার্টটা বললাম, এটা হচ্ছে একটা নর্মাল দুইজন মানুষের মধ্যে কনভারসেশন। পার্ট টু তে হচ্ছে আপনার একটা মানুষ বক্তব্য দিবে, আপনি হচ্ছে ওই ইনফরমেশন গুলা জট ডাউন করবেন। থার্ড পার্টটা হচ্ছে লেটস সে যে আপনার ক্লাসে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এখন আপনি আছেন, আপনার টিমমেট আছে, তিনজনও হইতে পারে, টিমমেট দুইজনও হইতে পারে, বাট ইউ উইল বি টকিং অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট। লেটস সে যে হচ্ছে আপনার প্রেজেন্টেশনে কি কি কথা বলবেন, কে কতক্ষণ ধরে কথা বলবে, কে কোন পয়েন্টটা প্রেজেন্ট করবে, এটা নিয়ে ডিসকাস করতেছেন। এই থার্ড পার্টে মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে দে উইল গিভ ইউ ইনফরমেশন যে ওকে, লেটস সে যে এত সালে এই যুদ্ধটা হয়েছিল, বা এই মানুষটার জন্ম হচ্ছে 1971 সালে হয়েছে। এরপরেই কি করবে, আপনি যখন হচ্ছে লিখে রাখবেন যে হ্যাঁ আচ্ছা এই মানুষটা এত সালে জন্ম নিছে, তারপরে আরেকজন মানুষ বলবে যে না না, তার জন্ম হচ্ছে 1958 সালে হয়েছিল। মানে at first they will give you a particular information and then আরেকজন এটাকে কারেক্ট করে দিবে। তো এটার জন্য হচ্ছে আপনি একটু একটু খেয়াল রাখবেন আর কি। ওকে, এটা যদি খেয়াল রাখেন দেখবেন যে এমসিকিউ তে আপনার প্রবলেম অত বেশি হবে না। আর লাস্টের পার্টে আই থিঙ্ক একটা না একটা কনভারসেশন চলতে থাকবে, তো এটাতে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল লুজ কনসেন্ট্রেশন। বাট এমসিকিউ যেখানে আছে একটু একটু ফোকাস রাখবেন, ওরা ইনফরমেশনটা চেঞ্জ করতেছে কিনা, দ্যাটস অল। আর প্রথমে যে সময়টা পাবেন চেষ্টা করবেন কোশ্চেনটা পড়ার। ওকে, কোশ্চেনটা পড়লে হচ্ছে আপনি মনে মনে একটা আইডিয়া চলে আসবে যে হোয়াট সর্ট অফ আনসার আর দে লুকিং ফর। ওকে, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, এই ধরনের একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। ওকে, নাও স্টেইং ফোকাসড। আপনার লিসেনিং এ ভালো করতে হলে আপনার অবশ্যই কনসেন্ট্রেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। কনসেন্ট্রেশন রাখতে না পারলে ইউ উইল নট ডু ওয়েল in a listening test. I know it sounds very silly, but it happens. If you are surrounded by a lot of people, তখন হচ্ছে আপনি ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারেন। যখন আপনার একটা ক্রুশাল এক্সামের মধ্যে আশেপাশে মানুষজন হচ্ছে কিবোর্ডে টাইপিং করবে, তখন আপনার একটু নার্ভাস লাগবেই, বাট দ্যাটস নট আ বিগ ডিল। আপনি যদি বা এখানে কনসেন্ট্রেশন 1 সেকেন্ডের জন্য চলে গেলে দেখছে যে আপনি একটা কোশ্চেন ভুল শুনেন নাই, এটা নিয়ে চিন্তা করেন না যে হোয়াট ওয়াজ ইট, কোন ধরনের আনসার চাচ্ছিল। মানুষ কনসেন্ট্রেশন লুজ করে ওইটা সমস্যা না, মানুষের মেইন সমস্যাটা হচ্ছে যে কনসেন্ট্রেশনটা চলে যাওয়ার পরে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন মিস করার পরে দে ট্রাই টু রিমেম্বার দ্যাট আনসার। এটার পরে কি হয়, আপনি পরের মানে নেক্সট যতগুলা কোশ্চেন আছে ওগুলা মিস করবেন। সো ডোন্ট ডু দ্যাট। যেটা চলে গেছে ওটা চলে গেছে, ইউ কান্ট ব্রিং ইট ব্যাক, ফোকাস অন দ্য নেক্সট ওয়ান। ওকে, অ্যান্ড আইএলটিএস আপনাদের কোনো নেগেটিভ মার্কিং নাই। সো আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে, সে এরকম কয়েকটা মিস করছিল, তো আন্দাজে দিয়ে আসছে, হয়ে গেছে। এখানে নেগেটিভ মার্কিং নাই। যখন হচ্ছে সবগুলা দেওয়া শেষ হয়ে যাবে, ব্ল্যাঙ্ক যেগুলো ওগুলো আপনি একটু আকল ইউজ করে দিয়ে দিবেন, ধারণা যতটুকু আছে সেটা ইউজ করে দিয়ে দিবেন। ভুল হইলে তো আপনার কোনো সমস্যা নেই, বাট ডোন্ট ট্রাই টু ফোকাস অন ইট while you are listening to the test. একটা জিনিস করবেন যেটা হচ্ছে আপনারা লিসেনিং টেস্টে কখনো হেডফোনটা রিমুভ করবেন না। ডোন্ট ডু দ্যাট, দে উইল থিঙ্ক দ্যাট ইউ আর চিটিং। এন্ড আপনাকে কিছু বলবে না, যখন রেজাল্ট দিবে তখন দেখবেন যে আপনার রেজাল্ট মানে ইউ উইল নট গেট এ রেজাল্ট। সো লিসেনিং টেস্টের জন্য যখন একবার হচ্ছে আপনার এক্সাম শুরু হয়ে যাবে, দুইটা সেকশনের মাঝে ব্রেক দিলেও, ওতে যদি ইনস্ট্রাকশনও থাকে, কোনো কনভারসেশন থাকে যেটা আপনার দরকার নাই, ডোন্ট রিমুভ ইউর হেডসেটস। ওকে, ওরা আপনাকে যে হেডসেট গুলা দিবে দে উইল বি কমফোর্টেবল। ওকে, সো ডোন্ট রিমুভ দেম অ্যান্ড উইল বি সেফ। রিডিং সেকশন, এখন আসেন রিডিং সেকশন। রিডিং সেকশনে আমাদের অনেকের সমস্যা হয়। এখন আমি হচ্ছে আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলতে পারবো না যে এটা এটা পড়েন বা এভাবে আগান, কারণ আমরা সবাই এখন একটা ম্যাচিওর এজে চলে আসছি, সেলফ স্টাডি করে কিন্তু আমরা পাশ করতেছি সবাই। সো এটা প্রিপারেশনটা আপনাকে নিতে হবে নিজে নিজে। আই ক্যান অনলি গিভ ইউ দ্য রিসোর্স। এটা হচ্ছে আমার জন্য যেটা কাজ করছে সেটা, রেচেল মিচেলের বইগুলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল। রেচেল মিচেলের একটা ছোট একটা বই আছে, আইএলটিএস রিডিং স্ট্র্যাটেজিজ। ওটাতে বেসিক্যালি প্রথম 15-20 পেজে আপনাকে প্রত্যেকটা টপিক উল্লেখ করবে এবং বলবে যে কোন টপিকটা আগে অ্যাপ্রোচ করতে হবে,
কোনটা পরে অ্যাপ্রোচ করতে হবে, কোনটা কিভাবে সলভ করবে, বেসিক্যালি আপনাকে এটা দিবে, কিছুটা আইডিয়া দিবে। ওকে, তো এই বইটা হচ্ছে আমি সেমিনার এটার মধ্যে ওয়েবিনারের মধ্যে হচ্ছে দরকার হলে আপনাদেরকে পিডিএফটা দিব। ওকে, ট্রাই টু ফলো ইট। কারণ আমার কাছে মনে হয় না যে রিডিং এর জন্য এটা থেকে প্রিসাইজ আর বই আছে। ওকে, এখন এই বইটা আপনি কিভাবে ফলো করবেন সেটা হচ্ছে কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আপনি হচ্ছে একটা পার্টিকুলার সেকশন ধরবেন, দেখছেন যে আপনি হচ্ছে ম্যাচিং হেডিং ধরলেন। ওকে, তো ম্যাচিং হেডিং এর যে টিপস গুলো আছে, এই যে ধরেন আমি এখানে দিচ্ছি, এই যে দেওয়া আছে আমার স্লাইডের মধ্যে। আহ, তো এই জিনিসটা পড়ার পরে আপনি হচ্ছে আবার মানে গল্পের বইয়ের মতো আপনি পরের সেকশনে চলে যাবেন না। ম্যাচিং হেডিং পড়ছেন, এবার আপনি আপনার কাজ হচ্ছে কেমব্রিজ সিরিজের একটা বই নেবেন, 8, 9, 10 যাই হোক, একটা বই নিবেন, নিয়ে ওই বইয়ের মধ্যে যতগুলা ম্যাচিং হেডিং এর কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করবেন। এটাতে কি হবে, আপনি you will know how to apply that strategy to a specific section. ওকে, এক ধরনের কোশ্চেন টাইপ কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এটা আপনার মাথার মধ্যে ইনকর্পোরেট হয়ে যাবে। সো এই যে দেখেন এখন এক্সাম্পল দিলাম আমি, যেটা হচ্ছে ম্যাচিং হেডিং এর জন্য। এই যে ধরেন প্রথমে হেডিংটা পড়বেন, হেডিংটা পড়ে নিজেই হচ্ছে আপনি একটা আইডিয়া নিবেন যে আচ্ছা এই এটা যদি হেডিং হয় আমার প্যারাগ্রাফটা কি নিয়ে হইতে পারে। দেন আপনি হচ্ছে এত বিশাল প্যারাগ্রাফ আপনাকে দিবে, আপনি যদি ফুল প্যারাগ্রাফ পড়তে পড়তে চান তাহলে আই ডোন্ট থিঙ্ক আপনার সময় হবে। ওকে, অনেক সময় ওরা মানে জাস্ট সময় নষ্ট করার জন্য বিশাল বিশাল প্যারাগ্রাফ দিয়ে থাকে। সো অ্যাকর্ডিং টু দিস বুক, প্রথম প্যারাগ্রাফের হচ্ছে প্রথম দুইটা সেন্টেন্স পড়বেন এবং লাস্টের সেন্টেন্সটা পড়বেন, তখন হচ্ছে আপনি কিছুটা হলে আইডিয়া পাবেন। ইট ওয়ার্ক ফর মি, এখন ইট মাইট or might not work for you. Okay, so try this at your own risk. পরে আবার এটা বলতে পারবেন না যে ভাইয়ের অ্যাডভাইসে তো আমি খারাপ করছি। ওকে, সো ইউ হ্যাভ টু ফাইন্ড হোয়াট ইজ ওয়ার্কিং ফর ইউ, দ্যাটস অল আই ক্যান সে। আপনি যদি এটা যদি পছন্দ না হয়, ইউ ক্যান গো টু ইউটিউব অ্যান্ড অলসো দেয়ার আর আদার বুকস। ওকে, ফাইন্ড হোয়াট ইজ বেস্ট ফর ইউ। তারপরে হচ্ছে আমি রাইটিং সেকশনের কথা আসতেছি। রাইটিং সেকশন I would say that it's the most difficult section. এটাতে নাম্বার তোলা অনেক কঠিন, এবং রাইটিং এ হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করি যে স্ট্রাকচারটা মেনটেন করতে, ভোকাবুলারি এন্ড গ্রামারটা মেনটেন করতে। কারণ আপনি জানেন যে মানে যত আহামরি লিখেন আপনাকে ওই 6.57 এরকম দিয়ে রাখবে। সো এটা নিয়ে একটু মানুষজন স্ট্রাগল করে আর কি। তো এটা এই সেকশনটার জন্য আমি হচ্ছে রেচেল মিচেলের বইটা পড়ছিলাম। there is a book called Rachel Mitchell's Writing Task 1+2. তো এটা আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে। তো এই বইটাতে আই থিঙ্ক what's good about this book is that they cover all the topics, যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এখন আমরা পার্ট 1 এবং পার্ট 2 সম্পর্কে জানি যে পার্ট 1 হচ্ছে 150 ওয়ার্ডস হবে, আর পার্ট 2 হবে 250 ওয়ার্ডস। ইন টোটাল ইউ উইল রাইট 400 ওয়ার্ডস। ওকে, তো আপনাকে সময় দিব হচ্ছে 60 মিনিট। আপনি এখন হিসাব করেন যে 60 মিনিটে আপনার 400 ওয়ার্ডস লিখতে হবে। আপনার রাইটিং স্পিড যদি 10 RPM হয়, লেটস সে যে আপনি জীবনে কখনো কিবোর্ড ইউজ করেন নাই, তারপরেও কিন্তু আপনি লিখে আসতে পারবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর টাইপিং স্পিড, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর হ্যান্ড রাইটিং। তার মাথায় কি আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি স্ট্রাকচারটা জানেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো এই জিনিসটা আমার হচ্ছে স্লাইডে নাই, বাট স্টিল আই এম গোনা মেনশন ইট। এটা মাথায় রাখবেন যে রাইটিং টাস্ক 1-এ হচ্ছে আমাদের 4টা ইয়া থাকে। The main difference between writing task 1 and writing task 2 is that in writing task 1 আপনার হচ্ছে কোনো কনক্লুশন থাকবে না। There will be 4 paragraphs, but there will be no conclusion. In writing task 2 there will be a conclusion. So that's the main difference between 1 and 2. আর writing task 1 এ মূলত 1 এবং 2 দুইটাতেই হচ্ছে আপনাকে একটা কোশ্চেন দিবে, রাইট? That's the thesis statement. আপনার
মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটাতে আপনি সময় একটু দিতে হবে সেটা হচ্ছে এই পার্ট, এই যে থিসিস স্টেটমেন্ট, এটাকে প্যারাফ্রেজ করা। ওকে, ইন্ট্রোডাকশনটা ওরা হুবহু যেই এটা দিছে আপনাকে থিসিস স্টেটমেন্ট, ওটাকে আপনি প্যারাফ্রেজ করতে হবে উইদাউট ইউজিং মেনি অফ দেয়ার ওন ওয়ার্ডস অর উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আমরা অনেক সময় প্যারাফ্রেজ করতে গিয়ে মিনিংটাও চেঞ্জ করে ফেলি। সো that's the most important task in my opinion, to write the introduction. After that আপনাকে হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান, ওয়ানের ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের পরে আপনার সামারি দিতে হবে। সামারিটা হচ্ছে বেসিক্যালি আপনি যে জিনিসটা লিখবেন, কি ফিচার্স গুলো আপনি উল্লেখ করবেন। আপনি এখানে যে চার্ট দেখছেন, চার্টের মধ্যে দুইটা কি ফিগার আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে পরবর্তী দুইটা প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ ওয়ান এন্ড বডি প্যারাগ্রাফ টু তে আপনি ইউ উইল ডিসক্রাইব ইউর মেইন আইডিয়াস। ওকে, এখন মেইন আইডিয়াস বলতে আপনি যে হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানে গিয়ে এটা হচ্ছে এর ধন সম্পত্তি হচ্ছে বাড়ছে এত মিলিয়ন ডলার, এই কোম্পানির সার্কুলেশন বাড়ছে হচ্ছে এত মিলিয়ন ডলার, এটা আপনার লেখা লাগবে না। আপনি হচ্ছে ফোকাস করবেন হচ্ছে ট্রেন্ডের উপরে। there has been an upward trend, a downward trend, increasing number of people are buying this smartphone or something like that। আপনি হচ্ছে ট্রেন্ডের উপরে ফোকাস করবেন, কারণ আপনি যখন হচ্ছে ডেটার উপরে বেশি ফোকাস করবেন ওটার সময় অনেক বেশি যাবে। ওরা একটু চেষ্টা করে যে ওরা they judge you on the basis of features, not actual data। আপনি সবগুলা ডেটা পয়েন্ট উল্লেখ করতে পারবেন না, সো ফোকাস অন দ্যাট। এন্ড ইন পার্ট টু আই থিঙ্ক এখানে আপনার ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে যে বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, এন্ড দেন কনক্লুশন। দ্যাটস দ্য মেইন ডিফারেন্স, এটা মাথায় রাখবেন। রাইটিং টাস্ক টু তে কনক্লুশন দিতে হবে এবং রাইটিং টাস্ক ওয়ানে আপনি কনক্লুশন দিতে পারবেন না। যদি কনক্লুশন দেন আপনাকে আই থিঙ্ক 5.5 একটা দিয়ে বসায় রাখবে। স্ট্রাকচার ঠিক না থাকলে আপনার লেখা যতই ভালো হোক, দে উইল নট মার্ক ইউ প্রপারলি। সো এই বইটা যদি আপনারা ফলো করেন, আই থিঙ্ক ইউ উইল গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্রাকচার্স। এখন আমি সবগুলা ইলাবোরেট করতে পারতেছি না, কারণ রাইটিং টাস্ক টুতে অনেক ধরনের স্টেটমেন্ট আছে না। কিছু ক্ষেত্রে হচ্ছে যে দে উইল আস্ক ফর ইউর ওপিনিয়ন, কিছুগুলা মানে কিছু এক্সামের ক্ষেত্রে কিছু স্টেটমেন্টের ক্ষেত্রে দে উইল নট আস্ক ফর ইউর ওপিনিয়ন, আপনি শুধু হচ্ছে ডিসকাস করবেন দুইটা পার্ট। সো আই উড অ্যাডভাইজ ইউ টু টেক এ লুক এট দিস বুক। এন্ড এখন আপনি স্ট্রাকচার গুলা পড়লেন, পড়ার পরে হচ্ছে ফ্রেজ গুলা সম্পর্কেও জানলেন, আপনার তো প্র্যাকটিস করতে হবে। ইউ উইল নিড টু read about a lot of topics and essays। ওটার জন্য I would recommend the book from মাক্কারের এসে থেকে হচ্ছে অনেকগুলা জিনিস রিপিট হয় I would say। আর এটা অনেকেই বলে যেটা থেকে রিপিট হয় বাংলাদেশে স্পেশালি। তো মাক্কারের বই থেকে আপনি স্যাম্পল দেখতে পারেন, স্যাম্পল গুলা দেখলে যত বেশি আপনি স্যাম্পল করবেন দ্য মোর আইডিয়াস ইউ উইল হ্যাভ। ওকে, একটা মানুষ যতই আপনি যত কিছুই জানেন, you're not going to know everything, so it's important to have a perspective of other people। এই কারণে হচ্ছে আপনি I would recommend you to read the books for more samples। ওকে, এখন আসলে হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে, which I think আইএলটিএস আইএলটিএস এক্সামে যদি কোনো কিছু মজার থাকে এটা হচ্ছে স্পিকিং। কারণ আপনি যদি এক্সামিনার ভালো পড়ে তাহলে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স আসবে। লাইক ইফ ইউ আর গুড এট স্পিকিং, আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, এবং আপনার স্পিকার যদি ভালো পড়ে সে হচ্ছে আপনার কোশ্চেন গুলা মানে অনেক সময় সে হাসবে, সে আবার পাল্টা কোশ্চেন করবে, ইট উইল বি এ ফান কনভারসেশন। ওকে, সো স্পিকিং এর জন্য হচ্ছে আমি মূলত সাইমন্স আইএলটিএস নামে একটা বই ফলো করতাম। একটা বই হচ্ছে নীলখাতে আপনারা পাবেন। একটা লোক উইদাউট হেয়ার, বল্ড ম্যান, সে হচ্ছে স্যুট টাই পরে দাঁড়ায় আছে, এরকম একটা ছবিওয়ালা একটা বই আছে। আই উড সাজেস্ট অল অফ ইউ বাই দ্যাট বুক। এবং আপনার যেটা আইএলটিএস স্পিকিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে একটা ফ্রেন্ড খুঁজে বের করবেন। একটা ফ্রেন্ড খুঁজে বের করবেন যে হচ্ছে আপনাকে হচ্ছে কোশ্চেন গুলা ধরতে পারবে। স্পিকিং এর প্র্যাকটিস আই ডোন্ট থিঙ্ক এটা আপনার একলা হবে, এবং আমরা সবাই ভার্সিটিতে গেছি, সবার একটা ফ্রেন্ড গ্রুপ আছে। সো ডু দ্যাট। আর আমাদের হায়ার স্টাডি ক্লাবেও হচ্ছে প্রত্যেক সপ্তাহে হয় স্পিকিং সেশন। সো
ফাইন্ড সামওয়ান টু প্র্যাকটিস উইথ, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ইউজ টু না, অনেক সময় আমরা ক্লাসের প্রেজেন্টেশন হচ্ছে বাংলাতে দেই। সো এটা দিয়ে ইমপ্রুভ করেন, এটা আপনার সারা জীবন কাজে দিবে। তো এখন হাউ টু ইউজ দিস বুক, এটার মধ্যে হচ্ছে ধরেন ওদের ওয়েবসাইট ছিল। তো তা আমরা যেরকম কোচিং সেন্টারে বা বন্ধু বান্ধবদেরকে এসে বলি যে আজকে আমার এই টপিক আসছে, তো ওখানে ওয়েবসাইট গুলাতে ওরা, যারা এক্সামিনার, যারা ওনার স্টুডেন্ট ছিল, ওরা রিপোর্ট করতো যে আজকে এই টপিকটা আসছে। তো দিস ইজ বেসিক্যালি এ কোশ্চেন ব্যাংক। তো আপনি এভাবে কারোর সাথে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে হয় কি আপনার ভুলগুলো আসে। আমাদের মধ্যে, আমাদের প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি আছে টু রিপিট সাম ফ্রেজেস। এখন এতক্ষণ যারা আমার কথা শুনছেন, আপনারা হয়তো নোটিস করছেন যে আই রিপিট সাম ফ্রেজেস, এটা সবার থাকে। তো আপনি বা আপনার ফ্রেন্ড যখন হচ্ছে আপনার এক্সামটা নিবে, আপনার ফ্রেন্ড যখন আপনার এক্সামটা নিবে, তখন হচ্ছে দে উইল ফাইন্ড দোজ প্যাটার্নস, এবং এই প্যাটার্ন গুলা খুঁজে বের করে ওগুলাকে বাদ দিতে হবে। এরকম কয়েকদিন আগে আমাদের সাথে হচ্ছে আমার একটা ফ্রেন্ড শাড়ি আরো প্র্যাকটিস করছে। দেখা গেছে আমি যেটা ভুল ধরাই দিতাম, ওইটা পরের দিন, দু একদিন পরে হচ্ছে ওর থাকতো না। সো এভাবে আপনি, এইটা হচ্ছে একটা মানে কারোর সাথে প্র্যাকটিস করার অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা হচ্ছে যে দে ক্যান ফাইন্ড ইউ, দে ক্যান ফাইন্ড ইউর মিস্টেক্স এন্ড দেন ইউ ক্যান ফিক্স দেম। ওকে। আর কেমব্রিজ আইএলটিএস সিরিজের বই থেকে হচ্ছে রিপিট হয় কোশ্চেন। আমার নিজেরই আইএলটিএস এর সেশনটা হচ্ছে পুরা, জাস্ট আইএলটিএস এর স্পিকিং সেকশনটা রিপিট হয়েছিল। আই থিঙ্ক ইট ওয়াজ ফ্রম দ্য 11 নম্বর বই থেকে হচ্ছে রিপিট হয়েছিল। এই, আর মক টেস্টের ব্যাপারে আই উড সে যে আপনারা সবাই একটা মক টেস্ট দিবেন। মক টেস্ট দিলে হচ্ছে অ্যাটলিস্ট আইডিয়া পাওয়া যায়। মক টেস্ট দিলে একটা আইডিয়া পাবেন আপনি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা কেমন। অনেকে যারা হচ্ছে কম্পিউটার বেসড দিতে পছন্দ করেন, তারা অ্যাটলিস্ট দেওয়া উচিত। কারণ হচ্ছে ইউ আর নট ফ্যামিলিয়ার উইথ দ্য ইন্টারফেস, কোন সফটওয়্যার ইউজ করতেছে, আমি এই কোশ্চেন গুলা কিভাবে স্ক্রল করতে পারবো নাকি না, এটা আপনার জানা উচিত। সো আই উড অ্যাডভাইজ অল অফ ইউ টু টেক অ্যাট লিস্ট ওয়ান মক টেস্ট। চাইলে অনেকে, অনেকগুলো কোচিং সেন্টার আছে, ওরা দুইটা তিনটা করে নেয়। সো প্যাকেজ হিসেবে আপনারা চাইলে ওইটাও করতে পারেন। যেহেতু আপনি আহ, কত এখন মনে হয় 20,000 টাকা, আমরা শিওর কত, বাট 15-20 হাজার টাকা খরচ করে আপনি আইএলটিএস টেস্ট দিচ্ছেন। সো ইউ ক্যান অলসো অ্যাফোর্ড টু টেক এ মক টেস্ট আই থিঙ্ক। কারণ আপনার অনেক টাকা হচ্ছে এখানে লস হচ্ছে আর কি। সো মক টেস্ট হচ্ছে দেন, মক টেস্ট দিলে হচ্ছে ওরা আপনাকে ফিডব্যাক দিবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন, অনেকে এই কোশ্চেনটা করে যে কম্পিউটার বেসড দিব নাকি হচ্ছে পেপার বেসড দিব। তো আমি হচ্ছে কম্পিউটার বেসডটাই দিছিলাম। যখন আমি দেখছি যে রাইটিং টেস্টে মানুষজন হচ্ছে পেন্সিল দিয়ে লিখে, তখনই আমি ডিসিশন নিছি আই ডিড নট ওয়ান্ট টু রাইট উইথ এ পেন্সিল। আমি নখালিতে মক টেস্ট যেটা দিছিলাম ওটা পেপার বেসডই দিছিলাম। তো সো ইট ওয়াজ এ ব্যাড এক্সপিরিয়েন্স। ওকে। আর ওকে, আমরা অত ট্র্যাক থেকে সরে না গিয়ে মেইন পয়েন্টে আসি। কম্পিউটার বেসড মেইন স্ট্রং পয়েন্ট যেটা যেটা আমি সবাইকে বলি, সেটা হচ্ছে প্যাসেজ গুলাতে আপনি স্ক্রল করতে পারবেন এবং কোশ্চেন গুলো স্ক্রল করতে পারবেন। প্যাসেজ এক পাশে থাকবে, আপনার কোশ্চেন আরেক পাশে থাকবে। ডানে থাকবে হচ্ছে কোশ্চেন, বামে থাকবে হচ্ছে প্যাসেজ, দুইটা স্ক্রল করতে পারবেন। এখন ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমাদের প্যাসেজ গুলো ইউজুয়ালি অনেক বিশাল হয়। সো আপনি যখন পেপার বেসড এক্সামটা দিবেন, তখন আপনাকে অনেকবার পাতা উল্টাইতে হবে। আর যাদের হচ্ছে কনসেন্ট্রেশন ভালো না, আমার ক্ষেত্রে হয়, আমি অনেক সময় এমনও হয় যে আমি পানি আনতে গেছি বেশি নাই, বাট দেখা গেছে আমি ফ্রিজ খুলে কিছু খেয়ে চলে আসছি, কিন্তু হচ্ছে আমি যে পানি আনতে গেছি এটাই ভুলে গেছি। তা আমি যখন হচ্ছে পেজ উল্টাইতাম, এরকম দেখা গেছে আমি কোশ্চেনটা বের করছি, যতক্ষণে প্যাসেজ পাইছি ততক্ষণে হচ্ছে আমি কোশ্চেনই ভুলে গেছি। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস আই টুক দ্য কম্পিউটার বেসড টেস্ট। আপনাদের যদি এই সমস্যা থাকে, যদি মনে হয় যে মনে রাখতে পারবেন না, so I would highly recommend you to take the computer based test. এটা ছাড়াও আপনার যখন হচ্ছে আপনি রাইটিং সেকশনে লিখবেন,
আপনি চিন্তা করেন কাগজে লিখলে আপনি কিন্তু এক্সাক্ট ওয়ার্ড গুলা কাউন্ট করতে পারবেন না। আপনাকে হচ্ছে লাইন গুনতে হবে যে আচ্ছা আমি এক লাইনে কয়টা ওয়ার্ড লিখছি, তারপরে হচ্ছে আপনি লাইন গুনে মাল্টিপ্লাই করে দিয়ে দিবেন, সো ইউ আর নট গেটিং দ্য এক্সাক্ট ওয়ার্ড কাউন্ট। এখন এটা বেশি হইলে সমস্যা হয় না। লেটস সে যে আপনার কিছু লাইনে ওয়ার্ড কম ছিল, আপনি একদম কাছাকাছি লিখছেন, আপনার 250 ওয়ার্ডস হইলো না, তখন কিন্তু আপনার ইউ আর নট মিটিং দ্য বেসিক রিকোয়ারমেন্টস, তখন হচ্ছে আপনার স্কোরটা কম আসবে, যেটা অনেকের জন্য একটু রিস্কি হয়ে যায়। সো দি অ্যাডভান্টেজ উইথ দ্য কম্পিউটার বেস সিস্টেম ইজ দ্যাট ওখানে আপনাকে ওয়ার্ড কাউন্টটা শো করবে। এই তারপরে আহ, আপনি যখন হচ্ছে কোনো একটা প্যাসেজ পড়তে থাকবেন, তখন এটা হাইলাইট করতে পারবেন। একটা পুরা এন্টায়ার সেন্টেন্স, এন্টায়ার সেকশন আপনি হাইলাইট করতে পারবেন কালার দিয়ে। তারপরে লিসেনিং টেস্টের মধ্যে অনেকগুলা ইয়া থাকে, অপশন থাকে। আমরা পেপারে যখন, বইতে যখন ইয়ে করি তখন তো ABCD এরকম করে ইয়া করা থাকে, বাট লিসেনিং টেস্টে when you are using the computer তখন এটা ড্র্যাগ এন্ড ড্রপের একটা সিস্টেম থাকে, টেনে বসায় দিতে পারবেন আনসারটা। সো দ্যাট সেভস ইউ a lot of time। লিসেনিং এ লিটারালি আমার মানে সময় ছিল, বাকি ছিল অনেক। লিসেনিং এ ছিল, রিডিং এও টাইম বাকি ছিল, শুধুমাত্র এই স্ক্রলিং করতে পারার কারণে, হাইলাইট করে কপি পেস্ট করতে পারার কারণে আমার অনেক সময় বেঁচে গেছে। তারপর রেজাল্টের ক্ষেত্রে আসি আমরা। রাইটিং টেস্টে কিন্তু রেজাল্ট, সরি পেপার বেসডে আপনার রেজাল্ট আসতে অনেক দেরি হয়। আই থিঙ্ক ইটস লাইক 2 weeks or 3 weeks, আই এম নট শিওর। বাট কম্পিউটার বেসড আপনি 4-5 দিনে পেয়ে যাবেন। ওখানে তো খুব বেশি শুধু স্পিকিং টেস্টটা একজন দেখবে আর একজন হচ্ছে রাইটিংটা দেখবে। সো it's not gonna take much of your time। 5 দিনে হচ্ছে আপনি পেয়ে যাবেন পোর্টালে। সো yeah, this was my preparation session। এনিওয়েজ এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা স্লাইড শো করবো কিছু জেনারেল অ্যাডভাইস দিয়ে, আর এরপর হচ্ছে আপনারা কিছু কোশ্চেন কইরেন। ওকে, এখানে আপনারা কেউ অফিস নামে সিরিজটা দেখছেন? না ভাই। আচ্ছা, এনিওয়েজ যাই হোক, দ্যাটস নট ইম্পর্টেন্ট। হুম, ওকে, এই জিনিসটা পড়েন সবাই। Okay, so now I'm going to talk about a few things to avoid in the IELTS exam. এটা আগেই বলছিলাম, রিমুভিং হেডসেট, ডু নট রিমুভ ইউর হেডসেট। আমাদের এরকম এক ফ্রেন্ড হচ্ছে যে এক্সামের মধ্যে হচ্ছে হেডসেটটা সরাইছিল, সো ওর রেজাল্ট আসে নাই। সো ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। ডু নট আনসার টাস্ক 1 ফার্স্ট। টাস্ক 1-এ হচ্ছে আমাদের 150 ওয়ার্ডস, আর টাস্ক 2-তে 250 ওয়ার্ডস। আপনি যখন হচ্ছে এক্সামটা দিবেন তখন ওরাই আপনাকে বলে দিবে যে যেহেতু টাস্ক 2-তে হচ্ছে ওয়েটটা বেশি, টাস্ক ধরেন আপনাকে 9-এর উপরে বেস করে, তো ব্যান্ড তো 9, এদের উপরে জাজ করবে না। সো টোটাল যখন হচ্ছে 9, তখন রাইটিং টাস্ক 1-এ পয়েন্ট হচ্ছে 3 এন্ড রাইটিং টাস্ক 2-তে 6। সো কমন সেন্স উড ডিকটেট দ্যাট আপনি টাস্ক 2টা আগে অ্যান্সার করবেন। ইটস 250 ওয়ার্ডস, এটা লিখতে সময় বেশি লাগবে, সো গো ফর ইট। এখন অনেকে কি করে, অনেকে মনে করে যে আমি রাইটিং টাস্ক 1টা আগে লিখবো বিকজ ইটস শর্টার, আমি এটা তাড়াতাড়ি শেষ করে বাকি সময়টা হচ্ছে আমি ইয়াতে দিব। বাট দ্য প্রবলেম উইথ রাইটিং টাস্ক 1 ইজ দ্যাট এটা পুরো ডাটা পয়েন্টে ভর্তি, এবং রাইটিং টাস্ক 1-এর আপনি যখন ইন্ট্রোডাকশনটাই প্যারাফ্রেজ করতে যাবেন তখন দেখবেন আপনার 10 মিনিট নাই। সো ডোন্ট ডু দ্যাট, এই ভুলটা করবেন না, এটা খুবই রুকি একটা মিস্টেক। গো উইথ রাইটিং টাস্ক 2 ফার্স্ট, ওইটা লিখে শেষ করেন, দরকার হলে 30 মিনিট সময় নেন, 40 মিনিট সময় নেন, তারপর হচ্ছে রাইটিং টাস্ক 1-এ আসবেন। আর রাইটিং টাস্ক 1-এ ওরা আসলে এটা এক্সপেক্টও করে না যে আপনি সবগুলো ডেটা পয়েন্ট উল্লেখ করবেন, দে জাস্ট এক্সপেক্ট ইউ টু রাইট দ্য কি ফিচার্স ইন দ্যাট। সো এটা, এই ভুলটা করবেন না, অলওয়েজ রাইট রাইটিং টাস্ক 2 ফার্স্ট। তারপরে আসেন, ডু নট ফোকাস অন ইউর পার্সোনাল ওপিনিয়ন্স। এখানে হচ্ছে আইএলস আপনার পার্সোনাল ওপিনিয়ন চাচ্ছে না।
ওকে, আপনার হচ্ছে রিডিং সেকশনে দে ডু নট কেয়ার অ্যাবাউট ইউর ওপিনিয়ন। ওরা যাচ্ছে হচ্ছে এখানে যে অথর আছে, সরি, অথরের যে ওপিনিয়ন সেটা চাইতেছে অথবা ফ্যাক্টস চাচ্ছে, দুইটার একটা। আমাদের সবার একটা পার্সোনাল বায়াস থাকে, আমরা নিজেরাই তো পড়াশোনা করি, অনেকে পলিটিক্সে বিশ্বাস করি কিছু আইডিওলজিতে। তো ওইটার কারণে হয় কি, আমরা যখন আইএলটিএস এক্সামটা দিতে যাই, মানে ইট মাইট সাউন্ড সিলি বাট এ লট অফ পিপল ডু দ্যাট, সাবকনসিয়াসলি হয়ে যায়। তো যখনই হচ্ছে একটা ফিলোসফিক্যাল ব্যাপারে আইএলটিএস নিয়ে ডিসকাস হয়, তখন আমরা নিজের ওপিনিয়নের সাথে হচ্ছে কোশ্চেনটা মিলাই সেভাবে আনসার দিই, বাট দ্যাটস নট হোয়াট দে আর আস্কিং। ওকে, again, that's not what they are asking. They do not care about your opinion. স্পেশালি এই যে আপনার ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেন, এই দুইটার মধ্যে একটা পার্থক্য মনে রাখবেন। ইয়েস নো নট গিভেন, এটা হচ্ছে রাইটার যে ওপিনিয়নটা এক্সপ্রেস করছে সেটার সাথে রিলেভেন্ট, সেটার সাথে সম্পর্কিত, রাইটার কি মনে করতেছে। ওকে, দি অথর যে হচ্ছে কথা বলতেছে, যে হচ্ছে লিখছে প্যারাগ্রাফটা, তার সাথে। আর ট্রু ফলস হচ্ছে ইটস অল অ্যাবাউট ফ্যাক্টস, ইট ইজ নট সাবজেক্ট টু ওপিনিয়ন। সো সরি, সো এই ডিস্টিংশনটা মাথায় রাখবেন। ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেনের মধ্যে মানুষজন অনেক বেশি ঝামেলা করে, অনেক বেশি ভুল করে এটাতে, স্পেশালি এই যে রিডিং সেকশনে। সো কিপ দ্যাট ইন মাইন্ড অ্যান্ড নিজের পার্সোনাল বায়াসটা রেখে তারপর আইএলটিএস এক্সামটা দিতে যাবেন। প্লিজ ডোন্ট মেক দ্যাট মিস্টেক। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের আহ, দেশে আসলে পড়ালেখার অবস্থা শহর থেকে একটু গ্রামে গেলেই হচ্ছে ওয়াইফাই বারের মতো ডাউন হয়ে যায়। তো এই কারণে আমরা অনেকে হচ্ছে গ্রামার সম্পর্কে প্রপার আইডিয়া রাখি না। অনেকে বিসিএস দিতে গিয়ে হচ্ছে গ্রামার সম্পর্কে, মানে গ্রামার একটা বই কিনে। ওকে, আই এম নট ট্রাইং টু ইনসাল্ট এনিওয়ান, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। তো এখন দুনিয়াতে মানুষ হচ্ছে দুই ধরনের, যারা হচ্ছে নিজের ফ্ল গুলা বা হচ্ছে নিজের যে উইকনেস সেটা হচ্ছে কমায়, সেটা ফিক্স করে। আর হচ্ছে আরেক ধরনের মানুষ আছে, দে থিঙ্ক দ্যাট ইটস নট গনা এফেক্ট দেয়ার পারফরমেন্স। সো, এবং সোশ্যাল মিডিয়া ওইটাতে হচ্ছে ক্যাপিটালাইজ করে আমাদের বাংলাদেশে যত ইনফ্লুয়েন্সার আছে ওরা ওইভাবে কন্টেন্ট বানায়, ওইভাবে সেল করে, এবং আমাদের ইয়াং জেনারেশন যারা, দে আর ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন সোশ্যাল মিডিয়া এন্ড দে আর সেলিব্রিটিজ। তো ডোন্ট ফল ফর ইট, বা গ্রামার ম্যাটার করবে। ওকে, এটা হচ্ছে আমরা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশে কথা বলতেছি না, ইটস এ ল্যাঙ্গুয়েজ বেসড টেস্ট। ওকে, সো গ্রামারটা অবশ্যই ম্যাটার করবে। গ্রামারে যদি আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে বলে যে হ্যাঁ দোস্ত, তো হচ্ছে এখানে গ্রামারের সমস্যা হচ্ছে, ট্রাই টু ফিক্স ইট। এটাতে হচ্ছে অফেন্ডেড হওয়ার কিছু নাই। দেখবেন যে আপনার স্কোরটা বাড়বে, অ্যাকচুয়ালি রাইটিং এ এটা বাড়বে, স্পিকিং এও হচ্ছে বাড়বে। যদিও স্পিকিং এ ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট স্টিল আই থিঙ্ক এটা আপনার হচ্ছে ফিক্স করা উচিত। নীলক্ষেত থেকে লিটারালি গিয়ে রেন এন্ড মার্টিনের বই অথবা হচ্ছে অ্যাডভান্সড লার্নার্স চৌধুরী হোসেনের বইটা কিনে রাইট ফর্ম অফ ভার্ব একটা চ্যাপ্টার আছে, ওইটা দেখবেন, দেখে হচ্ছে নিজের গ্রামারটা ঠিক করার চেষ্টা করবেন। এটা অনেক বড় উপকার হবে আপনারা যখন হচ্ছে প্রফেসরদেরকে ইমেইল লিখবেন তখনও দেখবেন যেগুলা কাজে দিবেন। সো ইউনো if someone tells you that it's not important, it's probably important. ওকে, একটা জিনিস মানুষ যেটা করে সেটা হচ্ছে এক্সামটা প্রপার প্র্যাকটিস ছাড়া নেয়। এখন প্রপার প্র্যাকটিস বলতে আমরা আসলে কি বুঝতেছি সেটা দেখেন। স্পিকিং এর জন্য আপনার একটা ফ্রেন্ড থাকা লাগবে, যাদের সাথে হচ্ছে আপনি স্পিকিংটা প্র্যাকটিস করবেন। সো যদি ওই রকম ফ্রেন্ড নাও থাকে, কেউ যদি ফ্রি না থাকে, এখন এমন একটা সিচুয়েশনে আমরা আছি যেখানে সবাই হচ্ছে জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো আপনার ফ্রেন্ডের ফ্রি টাইম নাও থাকতে পারে, প্রিটি আন্ডারস্ট্যান্ডেবল। সো তখন যদি না থাকে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আয়নার সামনে নিজে প্র্যাকটিস করতে পারেন। ওর ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো মক টেস্ট আছে, আইএলটিএস E2 থেকে শুরু করে অনেক ভালো চ্যানেল আছে। এক্সকিউজ মি,
বর্ণালী, তুমি কি আছো? জি আপু। হ্যাঁ, তুমি হচ্ছে ক্লাবের আমাদের যে ইংলিশ প্র্যাকটিসের কথাটা একটু বলো, যে এখানে যারা প্র্যাকটিস করতে চায় তারা প্র্যাকটিস করতে পারবে। ওকে, একটু ডিটেলসে বলো সবাইকে। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবে প্রতি রবিবার বিকাল 4টায় ছিল আগে টাইমটা, ইদানিং আমরা কয়েকদিন ধরে 5টায় শুরু করছি, টাইমটা চেঞ্জ হতে পারে। তো বিকাল 5টায়, এখন বর্তমানে বিকাল 5টায় আমরা ইপিডি বা ইংলিশ প্র্যাকটিস ডে বলে একটা সেশন করে থাকি, যেখানে হলো আমরা আইএলটিএস এর সবগুলো সেকশনে প্র্যাকটিস করার ট্রাই করি। রিডিং, লিসেনিং এবং স্পিকিং। রাইটিংটা আমরা এখনো করছি না। তো এখানে স্পেশালি স্পিকিংটার ইমপ্রুভমেন্টের জন্য আমাদের ইপিডিটা খুবই হেল্পফুল, কারণ এখানে অনেক মানুষজন আসেন। আমরা বিভিন্ন টপিক আগে থেকে আমাদের পেজ থেকে পোস্ট দেওয়া হয়, ওই টপিকগুলো আমরা কথা বলে থাকি। তো যারা ইন্টারেস্টেড ইপিডিতে আসতে পারেন, এটা হেল্পফুল হবে। অলরাইট, থ্যাংক ইউ শান্তিদা। ওকে, হ্যাঁ, so without proper practice don't take the exam, and that applies to all the sections, আপনার স্পিকিং এর ক্ষেত্রে হোক বা হচ্ছে রিডিং রাইটিং যাই হোক। কেমব্রিজের বইগুলো হচ্ছে আপনার মোটামুটি শেষ করবেন, শেষ করে তারপরে পরীক্ষাটা দিয়েন, আদারওয়াইজ পরে কিন্তু আফসোস করা লাগবে। ওকে, আর আরেকটা জিনিস আপনারা যেটা ট্রাই করতে পারেন, যেটা আমার ক্ষেত্রে কাজ করছে, সেটা হচ্ছে অনলাইনে যে মক টেস্ট গুলো আছে, সেই মক টেস্ট গুলা যদি লেটস সে যে ওরা ফার্স্টে কোশ্চেনটা করছে, আপনি তখন হচ্ছে ভিডিওটা পজ করে দিবেন। ভিডিওটা পজ করে নিজে একটা আনসার রেডি করবেন, আনসার দিয়ে এরপরে ভিডিওটা ছাড়বেন, দেখবেন যে ওদের সাথে আপনার আনসারটা মিলতেছে কিনা, বা হচ্ছে ইফ দে আর অ্যাডিং এনি ভ্যালিউ টু ইয়োর আনসার। ওকে, এভাবে করে আপনার মাথায় আইডিয়াটা আরো আরো ভালো ভালো আইডিয়া আসবে আর কি। So, একটা জিনিস আমরা একটা ভুল যেটা আমরা করি, সেটা হচ্ছে আমরা একটা টার্গেট স্কোর সেট করি যে আমার টার্গেট এত হওয়া লাগবে। আই পার্সোনালি ওন্ট রেকমেন্ড ইট এখন। কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি হচ্ছে জেনারেল সেকশনে বৃত্তি পাইলেই হবে, চান্সেস আর আপনি পাবেন না। আপনি যদি ঠিক করে রাখেন যে আমি 6 পাইলেই হবে, মিস হইতে পারে, যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে মিস হইতে পারে, আপনি ওই দিন পরীক্ষার সময় সিক থাকতে পারেন আউট অফ নোওয়্যার, তাই না? সো রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকা ভালো, বাট আপনার ব্যান্ড হচ্ছে 0.51, কিন্তু এদিক সেদিক হইতেও পারে। তো আপনি যখন সেট করবেন যে আপনার ব্যান্ড টার্গেট হচ্ছে 6.5, তখন আপনি কি করবেন, যখন ইট উইল এফেক্ট ইউর প্রিপারেশন ইফেক্টিভলি, তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমার হচ্ছে লিসেনিং এ 30টা হয়েছে, আমি আর চেষ্টা না করি, লেটস বি হ্যাপি উইথ ইট। এভাবে হবে কি আপনার প্রিপারেশনে গ্যাপ থেকে যাবে, ইউ উইল নট ইমপ্রুভ অন ইউর মিস্টেকস, এবং আপনার তখন একটা সেকশনে যদি খারাপ হয়ে যায়, তখন আপনাকে এক্সামটা আবার দিতে হবে। লেটস বি অনেস্ট, সবখানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট যারা ইউএসএ তে ট্রাই করতেছেন 6.5 এটা থাকা লাগে। এবার হচ্ছে ওয়ারিং অ্যাবাউট অ্যাকসেন্টস। আমাদের আসলে বাঙালির ব্রিটিশ অ্যাকসেন্টও নাই, আমেরিকান অ্যাকসেন্টও নাই, এটাই সমস্যা। আমরা হচ্ছে ভার্সিটি লাইফে অনেকেই ইন্ডিয়ান টিউটোরিয়াল দেখতে দেখতে অভ্যস্ত, তো এই কারণে আমাদের অনেকেরই ইন্ডিয়ান অ্যাকসেন্টটা চলে আসে। বাট এটা আপনি মাথায় রাখেন যে আপনার সাথে যারা যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই কিন্তু ওইভাবে পরীক্ষাটা ওই অ্যাকসেন্টে কথা বলতেছে, সো দ্য এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড ইউ। আমি মাঝে মধ্যে আমাদের ক্লাসে কিছু এশিয়ান ছেলেপুলে আসে, মানে ওদের এশিয়ান অ্যাকসেন্টটা এত এত তীব্র যে কথা শেষ হওয়ার 2 সেকেন্ড পরে হচ্ছে আমি ওই ওয়ার্ডটা প্রসেস করতে পারি যে ইংলিশে কি বলছে। সো মানুষ এত মানে স্ট্রং অ্যাকসেন্ট নিয়েও যদি বিদেশে আসতে পারে, আইএলটিএস পাস করতে পারে, আপনিও পারবেন, চিন্তা করেন না অ্যাকসেন্ট নিয়ে। আর if you don't have a British accent, don't try to bring one. You will not get extra points for your accent. Instead আপনার হচ্ছে
মানে জিনিসটা মানে একটু উইয়ার্ড শোনাবে আর কি, মানে এক্সামিনাররা তো এরকম দেখছে, সো ওয়েন দে সি আ ফেক অ্যাকসেন্ট দে উইল রিকগনাইজ ইট। এন্ড তারা আগের দিনের হচ্ছে অনেকে তো সাইফুডস এর অডিও শুনছেন, সো yeah, you will sound like that আর কি। So don't try not to do that. Be your natural self. নিজের ন্যাচারালি যে টোন আছে সেটাতে কথা বলেন, they will understand you, and আপনি যতক্ষণ পর্যন্ত কনভারসেশন চালাই যেতে পারবেন আপনাকে কথা বলার সুযোগ দিবে। মানে থামানোর আগ পর্যন্ত আপনি কথা বলবেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস, I know it sounds silly, but a lot of people ask me this question. ফ্রেন্ডের সাথে একসাথে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করলে হইতে পারে যে আপনাদের সিট একসাথে পড়বে, একসাথে পরীক্ষা দিতে যেতে পারবেন, বাট পাশাপাশি সিট পড়বে না, বা পাশাপাশি সিট পড়লেও লেটস সে যে আপনি হচ্ছে ওর থেকে দেখে লিখতেছেন, ওইটা তারা নোটিস করবে, ওইটা তারা নোটিস করবে এবং আপনাকে মানে কিছু বলবে না। মানে ওই যে কিছু প্রাইভেট ভার্সিটির ভিডিও আছে না, যে স্যাররা হচ্ছে কলার টেনে ধরে মানে স্টুডেন্টকে বের করে দিচ্ছে, দে উইল নট ডু দ্যাট টু ইউ, দে উইল গিভ ইউ সাম ডিগনিটি, বাট আপনি কোনো রেজাল্ট পাবেন না। ওকে, ইউ উইল নট গেট এ রেজাল্ট। সো yeah, I know, মানে দুনিয়াটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, সো ডোন্ট ট্রিট ইট লাইক দ্যাট। অনেস্ট থাকেন, পরীক্ষাটা দেন নিজের নিজের বদলতে। জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিচ্ছেন তখন আপনারা কিন্তু নিজের যোগ্যতাটা দেখছেন, সো আইএলটিএস নিজের উপর ভরসা রাখবেন, ডোন্ট রিলাই অন আদার পিপল, ইউ উইল বি এক্সপেলড ইফ ইউ ডু দ্যাট। ওকে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য লাস্ট অফ মাই প্রেজেন্টেশন, বাট আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আমি জানি আমি অনেক কিছু কভার করি নাই, বিকজ ইউনো that was not the plan. So আপনাদের কোশ্চেন করেন, I'll try to answer as much as I can. Thank you all. ধন্যবাদ নাহিয়ান ভাই। এদের সাথে আরেকজন স্পিকার ছিলেন তাকিয়াসির ভাই, সেম প্রবলেম ওনারও হয়েছে। আমার ধারণা বাংলাদেশে আজকে মানে সারা বাংলাদেশেই মোটামুটি নেটওয়ার্কের একটু ইস্যুস আছে। সো এখানে যারা যারা আছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা প্লিজ মাইকটা হচ্ছে আনমিউট করে আপনাদের কোয়েশ্চেনটা করতে পারেন, অথবা চ্যাট বক্সে কোয়েশ্চেনটা লিখে দিতে পারেন, তাহলে আমি এখান থেকে কোয়েশ্চেন নিয়ে ভাইয়ের কাছে পৌঁছে দেব। এবং হ্যান্ড রেইজও করতে পারেন। আচ্ছা, যেটা হচ্ছে পেপার বেসড আইএলটিএস এক্সাম আছে, তো ওখানে কি যে অনেকের লেখা দেখা যায় যে ভালো না, অতটা ভালো না, বা আমরা দেখি যে এক্সামিনার যারা আছে বা আমরা নিজের লেখা পড়তে কষ্ট হয়, এক্ষেত্রে কি করা যায় আর কি? এখন আমি পার্সোনালি সবাইকে ইয়া করি, রেকমেন্ড করি হচ্ছে কম্পিউটার বেসটা নেওয়ার জন্য আর কি, কারণ পেন্সিল দিয়ে লেখাটা একটু টাফ, আবার হচ্ছে মোছামুছি কোনো একটা কিছু ভুল হইলে তুমি যখন রাইটিং সেকশনটা লেখা শেষ করবা তখন দেখবে যে তোমার অনেকগুলা জিনিসে ভুল হচ্ছে গ্রামাটিক্যালি। সো in the computer you can just erase the whole sentence, একটা ওয়ার্ড ইরেজ করা যায়, এখানে ব্যাকে যাওয়া যায়, বাট you can't really do that with the paper based system. So আমি রেকমেন্ড করবো কম্পিউটার বেসটা নিতে, বাট দেন अगेन it's up to you আর কি। রাইটিংটা কি ম্যাটার করে নাম্বারিং এর বেলায়, এটা একটু বলো। হ্যান্ডরাইটিং, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিব। আমাদের একটা ফ্রেন্ড আছে যার হ্যান্ডরাইটিং খুবই বাজে ছিল আর কি, ওর ক্ষেত্রে হি গট এ গুড স্কোর, সো ইট ডিডন্ট রিয়েলি ম্যাটার ফর হিম। আই থিংক ওরা হচ্ছে এটা দেখবে ভালো মতোই, they will take their time and they will find someone who can read that. So আমার মনে হয় না এটা নিয়ে সমস্যা হবে। আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা হচ্ছে ধরেন রাইটিং এর চেষ্টা করি নিজে নিজে লেখার, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্টের বা নতুন কিছু শিখলে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, কিন্তু ইভালুয়েটের ক্ষেত্রে আমরা কি কোনো সোর্স ইউজ করতে পারি কিনা? ধরেন আমি একটা লেখা লিখলাম, আমি কোনো অনলাইন রিসোর্সে আমি এটা সাবমিট করলাম, ওরা আমাকে ভুলগুলো ধরাই দিল বা কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা যায় সেটা বললো, বা এরকম। এটা কিভাবে করতে পারি আমরা ইভালুয়েশনটা মক টেস্ট ছাড়া? আচ্ছা, আমাকে হচ্ছে একবার সাইফ ভাই একটা ওয়েবসাইট দিছিল, তো এরকম অনলাইনে অনেকগুলা রিসোর্স আছে, ওগুলা তুমি গুগল করলেই পাবা। আই ডোন্ট হ্যাভ ইট মেমোরাইজড রাইট নাও, বাট অনলাইনে এসে চেক করা যায়, অনলাইনে এসে চেক করা যায়, and they will give you a mark based on it আর কি। Wait a minute, let me check, okay, if I can find it. ফেসবুক লাইভ থেকে একটা কোয়েশ্চেন ছিল
ইমরান ফারুক ভাই বলেছেন দ্রুত রিডিং হ্যাবিট বাড়াতে কি কি রিসোর্স ফলো করতে হবে? দ্রুত রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আই থিঙ্ক ইংলিশ বই পড়তে পারেন, অনেকে হচ্ছে নিউজ পেপারও পড়তে পারেন, যার জন্য যেটা ওয়ার্কআউট করে আর কি। আমার ক্ষেত্রে হয় যে আমি অনেক নিউজ পড়তাম, অনেক আর্টিকেল পড়তাম, তো আমি যখন হচ্ছে মানে বড় কোনো প্যারাগ্রাফ দেখতাম, ইট ডিডন্ট রিয়েলি ফিল ভেরি ইন্টিমিডেটিং আর কি। সো দ্যাটস ওয়ান ওয়ে টু গো। আর গল্পের বইটাও অনেক ইফেক্টিভ ইন মাই ওপিনিয়ন। ইটস আ হ্যাবিট, সো ইউ নিড টু স্টার্ট সামওয়্যার এন্ড দেন কন্টিনিউ ইট আর কি। নাহিয়ান ভাই যেটা বললেন যে আসলে স্পিকিং প্র্যাকটিস করার জন্য কোনো ফ্রেন্ড বা এরকম কেউ হলে ভালো হয়, যেটা 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে স্পিকিংটা প্র্যাকটিস করা যায়। তো আপনাদের জন্য একটু বলে রাখি, আমাদের ক্লাব থেকে প্রতি রবিবার বিকেল 4টার দিকে আমরা ইপিটি বলে একটা সেশন হয়, ইংলিশ প্র্যাকটিস ডে। তো ওখানে হচ্ছে আমরা বেসিক্যালি আইএলটিএস এর 3টা যে পার্ট আছে, স্পিকিং, রিডিং এবং লিসেনিং, আমরা এই 3টা পার্টই করে থাকি। স্পিকিং পার্টটার জন্য বেসিক্যালি আমরা একটা আগের দিন একটা টপিক দিয়ে দিই, যে কোনো একটা টপিকের উপর, এবং সেই টপিকের উপর স্পিকিং প্র্যাকটিস করা হয়। আর রিডিং সেশনের জন্য আমরা readtheory.org বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাসেজ গুলো পড়া হয় এবং সেই প্যাসেজের উপর আসলে কোয়েশ্চেন আনসারিং করা হয়, যে একজন যে আর কি প্যাসেজটা পড়েছে সে কতটুকু ভালোভাবে পড়েছে বা তার বুঝতে কোনো অসুবিধা ছিল কিনা। এবং লিসেনিং এর জন্য আমরা বেসিক্যালি গুগল পডকাস্ট থেকে একটা পডকাস্ট সিলেক্ট করে দিই আগের দিন, এগুলো হোম টাস্ক হিসেবে দেওয়া হয় এবং রবিবারে আমরা সবাই মিলে বসি এবং বসে আসলে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। আচ্ছা, can you suggest some worth using online platforms where we can practice reading and listening section with IELTS like interface? মুক্তাসিম ফুয়াদ ভাই বলেছেন। নাহিয়ান ভাই। Okay, yeah, there is an interface. I think কিছু ফ্রি ওয়েবসাইট আছে। সো ওই ইন্টারফেসটাতে সমস্যাটা হচ্ছে যে ইউ ক্যান টেক দ্য রিডিং টেস্ট এন্ড মানে যেগুলো এমসিকিউ বেসড সেগুলো নেওয়া যায়, কিন্তু স্পিকিংটা হচ্ছে ওখানে আপলোড করতে হয় এন্ড দেন অন্য মানুষজন, অন্য ইউজার যারা, তারা হচ্ছে ইয়েটা দেয় আর কি। আর আমি হচ্ছে এখানে একটা ডিসকর্ড সার্ভারের লিংক দিছি, এটাতে আপনারা চাইলে জয়েন করতে পারেন। ইটস অ্যান ইন্টারন্যাশনাল ডিসকর্ড সার্ভার। এটাতে হচ্ছে সবসময় অ্যাক্টিভ ইউজাররা থাকে, মানুষজন, বিশেষ করে আমাদের রিজিওনাল লোকজন থাকে, এবং ওরা হচ্ছে এক্সামের যে ইয়াটা ওটা এক্সপিরিয়েন্সটা ওটা শেয়ার করে। দে ক্যান সামটাইমস ওয়াক ইউ থ্রু দেয়ার এন্টায়ার এক্সাম। তারপরে হচ্ছে আপনি যদি প্র্যাকটিস করতে চান, মক টেস্ট দিতে চান, ওখানে উইকলি হচ্ছে মক টেস্ট এরকম হয়, এখানে হচ্ছে অনেক সময় মডারেটররা হচ্ছে ফিডব্যাক দেয়। সো ইউ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট ইফ ইউ ওয়ান্ট। ভাই, আমার জানার মধ্যে ফ্রি আইএলটিএস মক টেস্টের একটা মানে চালু করছে ব্রিটিশ কাউন্সিল, ওখান থেকেও সম্ভবত ফ্রি মক টেস্ট দেয়া যায় ব্রিটিশ কাউন্সিল থেকে। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গেলেই এটা হচ্ছে পেয়ে যাবে নাকি আপনারা? আর ইজ ইট ফ্রি ফর এভরিওয়ান নাকি হচ্ছে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে না, হয়? এটা ভাই, এটা ফ্রি ফর এভরিওয়ান। এখানে হয়তোবা আপনাকে একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আপনি হচ্ছে একটা ডেট নিয়ে সেটা আপনি মক টেস্ট দিয়ে দিতে পারবেন। এটা আমার মনে হয় এটা অনেক হেল্পফুল, যেহেতু ফ্রি একটা সেশন চালু করে দিয়েছে ওনারা, সো এটা মনে হয় অনেক হেল্পফুল হয় আর কি। গ্রেট, তুমি আচ্ছা, এটা আর হচ্ছে লিংকটা হচ্ছে দিয়ে দিও আর কি, যদি পসিবল হ্যাঁ, হয়। শিওর, আমি একটু চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যখন আর কি প্র্যাকটিস করছিলাম তখন আমাদের রাইটিংটা কোথাও কাউকে পাচ্ছিলাম না চেক করানোর জন্য। চ্যাট জিপিটি আসলে আই এম নট শিওর, মেবি আপনারা যারা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানেন, মেবি ইউ ক্যান রাইট ইন চ্যাট জিপিটি দ্যাট অ্যাসিউম দ্য রোল অফ অ্যান আইএলটিএস এক্সামিনার, এটা বলে তারপরে হচ্ছে আপনার টেক্সটটা হচ্ছে পেস্ট করতে পারেন, and that way maybe you can get some feedback. I'm not sure. কোনো ফ্রেন্ডের থেকে ওপিনিয়নটা নিলে বেটার হয়, বিকজ মানে এআই এর উপরে বেস করে আসলে আপনার ডিসিশনটা সব সময় দেওয়া যায় না। ইটস অল এআই, এটা তো মানুষ দ্বারা রিভিউ হচ্ছে না, আপনার আনসারটা কিন্তু অ্যাকচুয়ালি একজন মানুষই দেখবে। সো ট্রাই টু ডু দ্যাট। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামের সাথে থাকার জন্য। আমাদের এই ওয়েবিনার সিরিজটা আসলে চলতেই থাকবে প্রতি উইকেন্ডে। আপনারা সবাই জয়েন করবেন এবং আপনাদের কোয়েশ্চেন্স গুলো প্রিপেয়ার করে রাখবেন।
অবশ্যই সাথে পেন এবং পেপার রাখবেন, কারণ ভাইরা যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত টিপস এন্ড ট্রিক্স দিচ্ছে সেগুলো নোট করে রাখাটা দরকার। তো এতটুকুই, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।